রাত বৃষ্টিস্নাত অন্ধকার মধ্যরাতে দুজন যুবতী মেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে। পেছনেই ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল। ইলেকট্রিসিটি নেই শহরে, ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। রাস্তার পাশের বাড়িগুলোতে রাতে ইলেকট্রিসিটি না থাকলে জেনারেটর চালু হয়, কিন্তু মধ্যরাতের শুরু হওয়ায় অনেক মানুষই হয়তো আলো নিভিয়ে ঘুমিয়ে আছে। একটা বাড়ি থেকে আসা মৃদু আলোতে মেয়ে দুটো দিশেহারা হয়ে ছুটছে। ঝড় বৃষ্টির রাত হওয়ায় সন্ত্রাসী দল আর মেয়ে দুটো ছাড়া রাস্তায় অন্য কোনো জনমানবের চিহ্নও নেই। দিশা এবং দিয়া ফুফুর বাড়িতে এসেছে ফুফাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রামে অংশ নিতে। ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে ওদের ফুফু ভাইয়ের ২ মেয়েকে সাথে করে নিয়ে এসেছে এই শহরের নিজ বাড়িতে। দিশাদের বাবা মা আসবে বিয়ের দিন। আজ রাতে ওদের ফুফাতো ভাইয়ের হবু বউয়ের গায়ে হলুদ ছিল, কিন্তু গতরাত থেকেই ভীষণ জ্বর দিশার। যাই হোক, রাতে ওদের হবু ফুফাতো ভাবির গায়ে হলুদের অনুষ্ঠান হবে বলে সন্ধ্যার পরেই ওদের ফুফু বাড়ির সবাই চলে গিয়েছিল পাত্রীর বাড়িতে। কিন্তু দিশার খুব জ্বর উঠেছিল বলে দিশার পক্ষে হলুদে যাওয়া সম্ভব ছিল না। দিশা অসুস্থ বলে ছোট বোন দিয়াও হলুদে যেতে পারেনি। ওদের ২ বোনকে ফুফুর বাসাতেই রেখে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায় সবাই। প্রেম করে বিয়ে করছে বলে ওদের বড় ফুফাতো ভাইও পাত্রী অনুরোধে সবার সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে গিয়েছে। কিন্তু ছোট ফুফাতো ভাই সাফিন হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কাউকে কিছু না বলে পাত্রীর বাড়ি থেকে বাইকে করে ফিরে আসে। শহরে এসেই সাফিন মামাতো বোন দিশা আর দিয়ার সর্বনাশ করার প্ল্যান করতে শুরু করে। ওইদিকে হলুদের পরপরই ঝড়ও শুরু হয়েছিল। শহরে ফিরে এসে পাত্রীর বাড়িতে সাফিন ফোন দিয়ে জানতে পারে যে গায়ে হলুদ শেষ হলেও সেখান থেকে সবার ফিরতে অনেক দেরি হবে। মধ্যরাত শেষও হয়ে যেতে পারে ফিরতে, কারণ ঝড় থামবে। তারপরে সবাই পাত্রীর বাড়ি থেকে এই শহরের উদ্দেশ্যে রওনা হবে। ঝড় থামছে না বলে পাত্রীর বাড়ির লোকজন রাতে থেকে যাওয়ারও অনুরোধ করছে পাত্রপক্ষের সবাইকে। যাই হোক, হলুদ শুরু হওয়ার আগেই রওনা করায় সাফিন শহরে ফিরে এসেছিল রাত ১১টার দিকেই। গুন্ডা সাফিন এমনিতেই সশস্ত্র থাকে। ওর বন্ধুরাও গুন্ডা, মাস্তান এবং ওর মতোই অস্ত্রধারী লোক। শহরে ফিরে এসেই সাফিন বন্ধুদেরকে খবর দেয়। এরপরে সে বন্ধুদের সাথে প্ল্যান করে কিভাবে নিজের মামাতো বোন দিশা দিয়া সর্বনাশ করা যায়। সবার ফিরতে অনেক দেরি হবে বলে ওরা রিল্যাক্সে প্ল্যান করতে থাকে। তারপরে দিশার নাম্বারে ফোন দিয়ে জানায়, আমরা অল্প বয়সী ছেলেমেয়েদের কয়েকজন ঝড়ের মধ্যেই পাত্রীর বাড়ি থেকে চলে এসেছি। খুব ক্লান্ত এখন আমরা। বাসায় এলে তাড়াতাড়ি দরজা খুলে দিস। দিশা জ্বরের ঘোরে থাকায় ফোন ধরেছিল দিয়া। যদিও ওদের ফুফু হলুদের প্রোগ্রাম শেষে ফোন দিয়ে জানিয়েছিল যে ফিরতে অনেক রাত হবে, কিন্তু ফুফুর ফোনের অনেকক্ষণ পরে সাফিন ফোন করায় দিয়া সহজেই সাফিনের কথা বিশ্বাস করে যায়। রাত ১২টার দিকে সাফিন এসে কলিং বেল চাপে নিজ বাড়ির দরজায়। দিশা দিয়া ভেবেছিল গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই সাফিনরা কয়েকজন ফিরে এসেছে, তাই দিয়া উঠে যায় দরজা খুলতে। জ্বরে আক্রান্ত দিশা বিছানাতেই ছিল। দরজা খুলে দেওয়ার পরে দিয়া দেখতে পায় সাফিন সহ ৫-৬ জন ছেলে দাঁড়িয়ে আছে। দিয়া সাফিনকে জিজ্ঞেস করে, এরা কারা ভাইয়া? যারা হলুদে গিয়েছিল তারা কই? সে উত্তর পরে দিচ্ছি বলেই সাফিন এক ধাক্কায় দিয়াকে সরিয়ে দিয়ে বন্ধু বান্ধব সহ ভেতরে ঢুকে যায়। দরজা লাগিয়ে দিয়েই সাফিন দিয়ার হাত টেনে ধরে চুমু খেয়ে বলে, আজ তোদের ২ বোনকে আমরা সবাই মিলে আদর করব রে। পাশ থেকে বাকি ছেলেগুলো বলে উঠেছিল, আরেকজন কই সাফিন? মুহূর্তেই দিয়া বুঝতে পারে ওদের উদ্দেশ্য। ওদের কেউ কিছু বুঝে ওঠার আগেই দিয়া এক ধাক্কায় সাফিনকে সরিয়ে দিয়ে দৌড়ে রুমের এসে দরজা লাগিয়ে দেয়। তারপরে এক শ্বাসে দিশাকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে অসুস্থ দিশা আতঙ্কে কাঁপতে থাকে। ওরা ২ বোন বারান্দায় এসে ভাবতে থাকে কি করা যায়। ওরা চিন্তা করে দোতলার খোলা বারান্দা থেকে লাফ দেয়া যায় কিনা, কিন্তু সেক্ষেত্রে হাত পা ভেঙে যেতে পারে। ওইদিকে সাফিনরা দরজা খোলার জন্য গালিগালাজ করেই যাচ্ছিল ওদেরকে। তাছাড়া লাথি আর ধাক্কা দিয়ে রীতিমতো দরজা ভেঙে ফেলার উপক্রম করছিল। বাইরে ঝুম বৃষ্টিও হচ্ছিল। কি করবে ওরা? এর মধ্যেই দিশার নজরে আসে দোতলার এই খোলা বারান্দার দড়ি ঝুলানো আছে। দুপুরে এ বারান্দায় শাড়ি রোদে দিয়েছিল ওদের ফুফু। সে শাড়ি এখনও বারান্দায় আছে। ওরা ২ বোন দড়ি থেকে সে শাড়ি নিয়ে দোতলার রেলিংয়ের সাথে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। সে ঝুলন্ত শাড়ি বেয়ে নিচে নেমে যায় ওরা। এরপর শুরু করে দৌড়, কিন্তু রাস্তা দিয়ে দৌড়ানোর সময় দোতলার একটি
জানালা থেকে সাফিনের এক বন্ধু ওদেরকে দেখে ফেলে। তৎক্ষণাৎ সাফিন সহ সবাই দোতলা থেকে নেমে ওদের পিছু নিতে শুরু করে। জ্বরে আক্রান্ত দিশা বৃষ্টির মধ্যে খুব জোরে দৌড়াতেও পারছিল না। তবুও দৌড়াতে দৌড়াতে একসময় ওরা শহরের 3 রাস্তার মোড়ে চলে আসে। ঠিক তখন বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে হবু স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল এক যুবক। হঠাৎ তার নজরে আসে দুটো মেয়ের প্রাণপণে ছুটে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার প্রচেষ্টা। সে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলা যুবকের পুরো নাম সুহৃদ হাসান, আর সন্ত্রাসী ফুপাতো ভাইয়ের হাত থেকে বাঁচার চেষ্টা করা সে 2 বোনের মধ্যে বড় বোনের নাম সুলতানা তানিয়া দিশা আর ছোট বোনের নাম সাদিয়া আফসানা দিয়া। সুহৃদের ইচ্ছে করছে মেয়ে দুটোকে বাঁচাতে, কিন্তু মেয়ে দুটোর পেছনের সন্ত্রাসী দল সশস্ত্র আর সুহৃদ নিরস্ত্র। আজ বাসায়ও সুহৃদ একা। ওপাশ থেকে ফোনে কথা বলে যাচ্ছে সুহৃদের হবু বউ। সুহৃদ ফোন কানে ধরে রেখেছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে একদল সশস্ত্র সন্ত্রাসীর হাত থেকে মেয়ে দুটোকে বাঁচানো উচিত। আমি একা ওদের বাঁচাতে পারবো তো? সেক্ষেত্রে আমার নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 4 দিন পরেই তো আমার বিয়ে। মেয়ে দুটোকে বাঁচাতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমার সাথে বিয়ে ঠিক হওয়া এ পাত্রীর কি হবে? বিয়ের জন্য শপিং করা, সবাইকে দাওয়াত দেয়া সবকিছুই তো হয়ে গেছে। সুহৃদের মা ছেলের বিয়ের দাওয়াত দিতেই আজ তার বাপের বাড়ি গিয়েছে, কিন্তু ঝুম বৃষ্টির কারণে সেখান থেকে ফিরে আসতে পারেনি সে। তাই সুহৃদ এখন বাসায় একা আছে। আগামীকাল থেকেই হয়তো বিয়ের জন্য মেহমান আসতে শুরু করবে। যাই হোক, সুহৃদ ভাবছে মেয়ে দুটোকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। ফোনের ওপাশে থাকা তার হবু বউকে সে বলল, তোমার সাথে পরে কথা বলবো, আমার খুব দরকারি একটা কাজ করতে হবে। রাত 12:30টার কাছাকাছি বাজে এখন। এত রাতে কি এমন দরকারি কাজ করতে হবে আপনার? হ্যাঁ, এই 12টার পরেই কাজ পড়েছে, তোমাকে সব পরে বলবো, এখন ফোন রাখো। হবু বউ, আগে বলুন তো কি হয়েছে? ডাকাত এসেছে আমার বাসার সামনে। হবু বউ, আপনি আবার ডাকাতের সামনে যাবেন না কিন্তু, ফোন করে পুলিশ ডাকুন। ঠিক আছে, আমি সামনে যাব না, পুলিশই ডাকবো। 3 বছর আগের সে রাতে ঘটে গিয়েছিল অনেক ঘটনা। সে ঘটনার সঙ্গী হয়েছিল 3টি মৃত্যু। এই 3 বছরে সুহৃদের সাথে দিশাদের আর কখনো দেখা হয়নি। ওদের ফুফুর বাড়ি যদিও সুহৃদের এই শহরেই, কিন্তু সুহৃদ মাঝখানে বিদেশে চলে গিয়েছিল। কয়েক মাস আগে দেশে ফিরে বেসরকারি ব্যাংকে চাকরি নিয়েছে সে। এর মধ্যে দেশে ফেরার পরে দিশাদের ফুফুর বাড়ি গিয়েছিল সুহৃদ। উদ্দেশ্য ছিল সে মেয়ে দুটো সম্পর্কে ভালো মন্দ জানবে, কিন্তু ওদের ফুফুর বাড়ির ওখানে গিয়ে শুনতে পায় ওদের ফুফু মারা গেছে 1.5 বছর আগে। এরপরে তার ছেলে জেলা শহরের এ বাড়ি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনেছে। তাই দিশাদের ফুফুর ফ্যামিলির কারোর সাথে দেখা হয়নি সুহৃদের। তানভীর নামে সুহৃদের এক বন্ধু আছে সুহৃদ। সুহৃদ বিদেশ থাকতে তানভীর বিয়ে করেছে। তানভীরের বিয়ের ছবি ফেসবুকে দেখেছে সে, কিন্তু তানভীর কোথায় বিয়ে করেছে সেটা জানত না সুহৃদ। নিজের বিয়ে নিয়ে এক তিক্ত অভিজ্ঞতার কারণে সুহৃদ অন্যের বিয়ে শাদির ব্যাপারে কমই মাথা ঘামায়। আসলে তানভীর বিয়ে করেছে দিশাদের খালাতো বোনকে। এ ব্যাপারটা জানতই না সুহৃদ। তাছাড়া সুহৃদ কখনো কারোর সাথে দিশাদের নাম, চেহারা এসব সম্পর্কে কিছুই বলেনি। এদিকে গত সপ্তাহেই সুহৃদের মা এসে সুহৃদকে এক পাত্রীর কথা জানায়। পাত্রীর নাম দিশা। দীর্ঘদিন ধরেই ছেলের জন্য পাত্রী খুঁজে যাচ্ছিলেন সুহৃদের মা, কিন্তু কোনো পাত্রীর ব্যাপারেই তিনি ছেলেকে রাজি করাতে পারেননি। এবার পাত্রীর নাম দিশা শোনার পরে সুহৃদ মাকে জিজ্ঞেস করেছিল, মা, এ পাত্রী দিশার বাড়ি কোথায়? আরে, তোর বন্ধু তানভীরের খালাতো শালি এই দিশা। বাড়িও বেশি দূরে না, আমাদের কাছাকাছি জেলায় বাড়ি, কিন্তু মেঘনার ওপারে। পাত্রীর কোনো ছবি বা ফোন নাম্বার আছে তোমার কাছে? ফোন নাম্বার নাই, তবে তানভীরের বউয়ের অ্যালবাম দিয়া একখান ছবি নিয়ে আসছি। ছবিটা একটু দেখাও তো মা। মা ছবি দেখালেই মুহূর্তেই সুহৃদ চিনতে পারে দিশাকে। কিছুক্ষণের মধ্যেই দিশার ফোন নাম্বার নেয়ার জন্য বন্ধু তানভীরকে ফোন দেয় সুহৃদ, কিন্তু তানভীর চাকরিতে ছুটিতে ব্যাংককে গিয়েছিল, তাই ওর কাছ থেকে দিশার ফোন নাম্বার নিতে পারেনি সে। তবে মাকে সুহৃদ বলেছিল এই পাত্রীর সাথে বিয়ের কথা এগিয়ে নেয়ার জন্য। সুহৃদের মা তানভীরের বউয়ের সাথে কথা বলেই বিয়ের কথা এগিয়েছে। তানভীরের বউ সুহৃদের মাকে জানিয়েছে দিশার কোনো পছন্দের ছেলে নেই, এখনই বিয়ে করতেও চাচ্ছিল না দিশা। মাত্রই অনার্স ফাইনাল দিয়েছে, মাস্টার্স কমপ্লিট করে চাকরি নিয়ে বিয়ের ইচ্ছে ছিল দিশার। কিন্তু দিশার মা অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত। শীঘ্রই পৃথিবী থেকে চলে যাওয়া লাগতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। সে আশঙ্কা থেকেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য জোর করছিলেন দিশার মা। মায়ের ইচ্ছাতে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়েছে সে, কিন্তু বিয়েতে অনিচ্ছুক দিশা পাত্র সম্পর্কে কিছুই জানতে চায়নি। দিশা শুধু জানে প্রাইভেট ব্যাংকে চাকরি করে এমন পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে
রয়েছে তার, আর পাত্র তার খালাতো দুলাভাই তানভীরের বন্ধু। অপরদিকে সুহৃদ এখনো কাউকে বলেনি যে ৩ বছর আগে সে ঝড়ের রাতে এ দিশার সাথে দেখা হয়েছিল তার। তবে সুহৃদের কাছের সবাই জানে সে ঝড়ের রাতে দুজন মেয়ের সাথে দেখা হয়েছিল সুহৃদের, যে দুজন মেয়ের জন্য এ শহরে হয়েছিল ৩টি মৃত্যু। কিন্তু সে ২ মেয়ের একজনই যে এ বিয়ের পাত্রী দিশা, এটা সুহৃদ এখনো কাউকে বলেনি। গতকাল তানভীর এসেছে দেশে। যদিও তানভীরকে খুব বেশি প্রয়োজন হয়নি, তানভীরের মা, বউ আর শ্বশুর মিলেই দিশাদের ফ্যামিলির সাথে কথা বলে সুহৃদের সাথে দিশার একরকম বিয়ে ঠিক করে ফেলেছে। আজ সুহৃদ এসেছে দিশাদের বাড়ি। গতকাল তানভীর আসার পরে দিশার ফোন নাম্বার সংগ্রহ করেছিল সুহৃদ, কিন্তু দিশাকে সারপ্রাইজ দিতে চায় বলে সুহৃদ এখনো ফোন দেয়নি। তাছাড়া দিশা সম্পর্কে সবকিছুই জেনেই এসেছে সুহৃদ। আজ দিশার সাথে কথা বলে সবকিছু ঠিক থাকলে আজই কাবিন করতে চাই সুহৃদ। কাবিনের প্রস্তুতি নিয়েও এসেছে সে। এখন বন্ধু তানভীর, তানভীরের বউ, তানভীরের বাবা মা এবং নিজের মাকে নিয়ে দিশাদের বাড়ি এসেছে সুহৃদ। একটু পরেই দিশাকে সামনে আনা হবে। সুহৃদ তো দিশাকে পছন্দ করে বলেই এখানে এসেছে, আর দিশা ওকে পছন্দ করলে আজ এঙ্গেজমেন্ট করেই কাবিন করা হবে। দিশা, দিয়া ওকে দেখলে কেমন করবে সেটাই ভাবছে সুহৃদ। চিনতে পারবে তো ওরা? এসব ভাবনার মাঝেই দিশাকে নিয়ে আসা হয়েছে এখানে। আজ দিশা কানে পড়েছে বাহুবলী দুল, হাতে পড়েছে সোনালি চুড়ি, আর গায়ে জড়িয়েছে সোনালি পেরে লাল শাড়ি। ঠোঁট রাঙিয়েছে দিশা লাল রঙে, আর মায়াবী চোখ হেঁকেছে কাজলের কালো ঢঙে। সবার সামনে এসে লাজরাঙা মুখে নিচের দিকে তাকিয়ে আছে দিশা, এখনো তাকায়নি সুহৃদের দিকে। দিশার মনে যোগ আকর্ষণের জন্য সুহৃদ একটু কেশে দিশাকে জিজ্ঞেস করছে, কেমন আছেন দিশা? সুহৃদকে দেখে দিশা সত্যিই সারপ্রাইজড হয়েছে। চরম বিস্ময়ের সুরে এসে সুহৃদকে বলছে, আপনি? বেশ খুশির সাথেই সুহৃদ দিশাকে জিজ্ঞেস করছে। চিনতে পেরেছেন আমায়? সুহৃদকে অবাক করে দিয়ে দিশা চেঁচিয়ে বলে উঠেছে, চিনব না মানে? আপনি তো ম্যারিড হয়েও আবার বিয়ে করতে এসেছেন কেন? দিশা, আমার কথা শুনুন। এরম মধ্যেই দিশার বাবা মেয়েকে জিজ্ঞেস করছে, কি বলছো সেসব মা? বাবা, এই লোকটা ম্যারিড, আগের বিয়ের কথা আড়াল করে আমায় বিয়ে করতে এসেছে। এত বড় স্পর্ধা! দিশা, এক্ষুনি বের করে দাও এদেরকে। দিশার খালাতো ভগ্নিপতি এবং পাত্র সুহৃদের বন্ধু তানভীর বলছে। তানভীর, তুই চুপ কর তো। বন্ধু তানভীরকে থামতে বলে সুহৃদ দিশার বাবাকে বলে উঠেছে, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, তবে আপনার মেয়েকে ওদের খালার বাড়ি মানে তানভীরের শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবেন। ওর সাথে কথা আছে আমার, আর আপনার ছোট মেয়ে দিয়াকেও সাথে পাঠাতে পারেন। দিশার বাবা, এসব কি বলছো দিশা? ঠিক আছে, তবে এমন একটা ব্যাপার কেন লুকিয়ে বিয়ে করতে এসেছো? আগের বিয়ে গোপন রেখে বিয়ে করতে এসেছো তুমি। তোমাকে তো পুলিশে দেয়া উচিত। আগে আপনার মেয়ের সাথে কথা বলতে দিন, সব কিছু জেনে শুনে তারপরে পুলিশের কথা চিন্তা করবেন। আর এক মুহূর্তও থাকতে চাই না আপনার এখানে। আপনাদের মতো ফ্যামিলির সাথে আত্মীয়তা করারও কোনো ইচ্ছে নেই আমার। আশার প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে গেছে। হৃদয় ছেয়ে গেছে আবারও ঘন কালো মেঘের আধারে। কাটবে কি এ আধার? জ্বলবে কি আশার প্রদীপ? বসে বসে এসবই ভাবছে সুহৃদ। বন্ধু তানভীরের শ্বশুর বাড়িতে বসেই অপেক্ষা দিশাদের জন্য। ওরা আসবে কি? হ্যাঁ, দিশারা 2 বোন এসেছে। দিশা শাড়ি চেঞ্জ করে গোলাপি ড্রেস পরে এসেছে। ছাদ থেকে সুহৃদ দেখছে দিশাদের এই বাড়িতে আগমনের দৃশ্য। সুহৃদ নেমে এসেছে নিচে, দিশাদের কাছে এসে বলছে, এই বাড়ির পেছনেই তো একটা নদী, চলুন নদীর তীরে গিয়ে কথা বলবো। ঠিক আছে, চলুন। কিছুক্ষণ পরে ওরা চলে এসেছে নদীর তীরে। এখানে ঘাসের উপর বসে সুহৃদ দিশাকে বলছে, বলুন, সে 3 বছর আগের রাতে আপনাদের সাথে আমার যা যা ঘটেছে তার সবটুকু বলুন। আমার ফুফুর বাড়িতে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা তো সে রাতে আপনাকে বলেছিলাম আমরা, আর আপনার সাথে যা ঘটেছে সেটা তো আপনি নিজেই জানেন। হ্যাঁ জানি, আমি বারান্দায় দাঁড়িয়ে হবু বউয়ের সাথে ফোনে কথা বলার সময় আপনাদেরকে দৌড়াতে দেখেছিলাম। পেছনেই ছিল সন্ত্রাসী দল। হবু বউয়ের ফোন যখন কেটে দিয়েছিলাম তখন পাশাপাশি দুটো বিল্ডিংয়ের ফাঁকে মানে চিপায় আপনারা ঢুকে গিয়েছিলেন। আপনাদেরকে খুঁজতে খুঁজতে গুন্ডারা 3 রাস্তার মোড়ের বাকি 2 দিকের রাস্তায় চলে গিয়েছিল, আর মোড়ের আমাদের বাসার সামনের রাস্তাটা খালি হয়ে যায়। আপনারা ঢুকেছিলেন আমাদের বাড়ির ঠিক অপোজিটের বাড়ি দুটোর ফাঁকের চিপার মধ্যে। আমি তখনই নিচে নেমে গেট খুলে সে চিপার মুখে চলে যাই। এরপরের ঘটনা আপনি বলুন।
আপনি সে বিল্ডিংয়ের চিপার মুখে এসে আমাদের বোনকে ডেকে বলেছিলেন, এখানে গুন্ডারা নেই এখন, আপনারা তাড়াতাড়ি আমার সাথে আমার বাসায় চলে আসুন, ওরা খুঁজতে খুঁজতে আপনাদেরকে বের করে ফেলবে। তাছাড়া ইলেকট্রিসিটি চলে আসলে আলোর মধ্যে আপনাদেরকে ওরা এমনিতেই দেখে ফেলবে। আপনার সাহায্য করার ইচ্ছে দেখে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কে? আপনি গুন্ডাদের দলের লোক না তো? আপনি বলেছিলেন, না, আমি ওদের দলের না, আমি আমার বারান্দা থেকে আপনাদেরকে দৌড়াতে দেখেছি। এখন এত কথা বলার সময় নয়, তাড়াতাড়ি চলে আসুন, ওরা হয়তো এখনই আবার আপনাদেরকে খুঁজতে আসবে। আপনার কথা শুনে আমরা চিপা থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই ঘটে বিপত্তি। দিশা চুপ হয়ে গেছে। দিশাকে চুপ থাকতে দেখে ওর ছোট বোন দিয়া সুহৃদকে বলছে, 2 বিল্ডিংয়ের চিপার মধ্যে জানালার ভাঙা কাঁচ পড়েছিল। ঢোকার সময়ই ওই কাঁচে দিশা আপুর পা কেটে গিয়েছিল। কিন্তু এতটা সিরিয়াসভাবে যে কেটেছে সেটা ভয় আর আতঙ্কে দিশা আপু তখন বুঝতে পারেনি। যখনই হাঁটার চেষ্টা করেছে তখন কোনোভাবেই হাঁটতে পারছিল না। আমি আপনাকে বলেছিলাম যে কাঁচে আমার আপুর পা কেটে গেছে, ও হাঁটতে পারছে না। এখন এই সরু চিপা থেকে ওকে কিভাবে বের করব? তখন আপনি চিপায় ঢুকে দিশা আপুকে ধমক দিয়ে বলেছিলেন, বাটপার মেয়ে কথাকার, ঝামেলা করার আর সময় পায়নি সে, চিপায় ঢুকে পা কেটে বসে আছে। এসব বলতে বলতে চিপার মধ্যে ঢুকে দিশা আপুকে কোলে নিয়ে আড়াআড়িভাবে হেঁটে চিপা থেকে বের করে এনেছিলেন। তারপরে আমাদেরকে নিয়ে আপনাদের গেটে ঢুকে গেট লক করে দিয়েছিলেন। দিয়া থেমে গেছে, কিন্তু দিয়াকে থামতে দেখে সুহৃদ কিছুটা আগ্রহের সাথে ওদেরকে বলছে, পরবর্তী ঘটনা বলুন, আপনাদের মুখ থেকেই সব শুনতে চাই। দিশা সুহৃদকে বলছে, বৃষ্টিতে সেদিন আমরা সবাই ভিজে গিয়েছিলাম। আমাদেরকে আপনার বাসায় নিয়ে আসার পরে বাসাটা আমাদের কাছে খুব নীরব মনে হয়েছিল। আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, বাসায় আর কেউ নেই? আপনি বলেছিলেন যে আপনার একমাত্র বোন জার্মানিতে থাকে, মা গিয়েছে নানা বাড়িতে, আর বাবা জীবিত নেই আপনার। তারপর আমাদেরকে অভয় দিয়ে বলেছিলেন, ভয় পাচ্ছেন নিশ্চয়ই, ভয় নেই আপনাদের, সসম্মানে থাকতে পারবেন এখানে। তখন রুম থেকে আপনার টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে ভেজা কাপড় চেঞ্জ করে বের হয়েছিলেন। আপনাদের আলমারি খুঁজে আপনার জার্মান প্রবাসী বোনের একটা ড্রেস বের করে আমাদের সামনে দিয়ে বলেছিলেন, আপনাদের একজনেরটা পরে নিন, আরেকজনের জন্য ড্রেস খুঁজে দেখছি। দিয়া সেই ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছিল তখন। আমি আপনাদের ডাইনিং রুমের বেসিনের সামনে লেপটিয়ে বসে কেটে যাওয়া পাটা দেখছিলাম। আপনি সম্ভবত আর কোনো মেয়েলি ড্রেস খুঁজে পাচ্ছিলেন না। তখন আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন, এই মেয়ে, নাম কি আপনার? শাড়ি পরতে জানেন আপনি? আমি আপনাকে বলেছিলাম, আমার নাম দিশা, ছোট বোনের নাম দিয়া, আর শাড়ি আমি পরতে জানি না। তখন আপনি বলেছিলেন, আমার মা শাড়ি পরে, বাসায় শাড়ি ছাড়া আর কিছু নেই। শাড়ি পরা শিখেননি কেন আপনি এখনো? বয়স কত আপনার? এ প্রশ্নের জবাবে আমি আপনাকে বলেছিলাম, শাড়ি কখনো নিজে নিজে পরিনি, আমার বয়স 20 বছর, ছোট বোনের বয়সটাও জেনে রাখুন, ওর বয়স 18 বছর। এরপরে আপনি সম্ভবত আপনার হবু বউকে ফোন দিয়েছিলেন, কিন্তু উনার সংযোগ না পেয়ে আপনি বেশ আক্ষেপের সুরে বিড়বিড় করে বলেছিলেন, সন্ত্রাসীদের দেখে আমার হবু বউ রিয়াকে বলেছিলাম যে আমার বাসার এখানে ডাকাত এসেছে। আমার একটু খোঁজও নিল না রিয়া মেয়েটা, উল্টো আমি এখন ওর পোশাক আপনাকে দেব কিনা সেটা যে জিজ্ঞেস করব সেই সুযোগও রাখল না মেয়েটা, ফোন বন্ধ করে বসে আছে। ঘটনা বলতে বলতে দিশার হয়তো তৃষ্ণা লেগেছিল। দিশা ব্যাগ থেকে পানি বের করে খেয়ে নিচ্ছে। সুহৃদ দিশাকে বলছে, পরের কাহিনী বলুন। দিশা সুহৃদকে বলছে যে এর পরে আপনি আমায় বলেছিলেন 4 দিন পরে আমার বিয়ে, আমরা সবাই মিলে বিয়ের শপিং করেছি, শাড়ি লেহেঙ্গা সহ কিছু ড্রেসও কিনেছি আমার হবু বউ রিয়ার জন্য। সেখান থেকেই এখন আপনাকে ড্রেস দিতে হবে। ততক্ষণে দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে এসেছিল। আপনিও লাগেজ খুলে একটা লাল ড্রেস আর একটা তাওয়েল আমার হাতে দিয়েছিলেন। বৃষ্টিতে ভেজার কারণে আমার জ্বর আরও বেড়ে গিয়েছিল, পা কেটে যাওয়ার কারণেও হয়তো ব্যথার জন্য জ্বর বাড়ছিল। আমি ড্রেস নিয়ে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। দিয়া কোনো মতে আমায় ধরে দাঁড় করিয়েছিল। এরপরে আপনি অন্য রুমে গিয়ে দরজা লক করে রেখেছিলেন। আমি ড্রেস চেঞ্জ করার পরে আপনাকে ডেকেছিল দিয়া।
আপনি এসে আপনার মায়ের রুম দেখিয়ে সেখানে শুতে বলেছিলেন। আমায় টেনে হিচড়ে বিছানায় নিয়ে শুইয়ে দিয়েছিল দিয়া। তারপর আপনার কাছ থেকে দুটো সুতি কাপড় চেয়েছিল আমার ছোট বোন। আপনি দিয়াকে জিজ্ঞেস করেছিলেন দুটো কাপড় দিয়ে কি করবেন। উত্তরে দিয়া আপনাকে বলেছিল একটা কাপড় দিশা আপুর পায়ের কাটা অংশে বেঁধে দেব, আরেকটা কাপড় দিয়ে জলপট্টি দেব। দিয়ার কথা শুনে আপনি আপনার মায়ের আধ পুরনো শাড়ির একটা অংশ ছিঁড়ে দুটুকরো কাপড় দিয়েছিলেন। কাপড় দিতে এসে আমার কপাল ছুঁয়ে জ্বরের তীব্রতা বোঝার চেষ্টা করেছিলেন। এরপরে বাসায় থাকা থার্মোমিটার দিয়ে আমার জ্বর মেপে বলেছিলেন 103 ডিগ্রি জ্বর। দিশা আবারও থেমেছে। কাহিনী বলতে বলতে হয়তো গলা শুকিয়ে গেছে। পানি খেয়ে নিচ্ছে দিশা। সুহৃদ ধমক দিয়ে দিশাকে বলছে, এক রাতের ঘটনা বলতে এতক্ষণ লাগে? ঢিলা কোম্পানি। এবার বলুন তো, পরের ঘটনা বলুন। দিশা সুহৃদকে বলছে, আপনার রুমে গিয়ে সেখান থেকে আপনি জ্বরের ঔষধ এনে দিয়েছিলেন। দিয়া আমায় সে ঔষধ খাইয়ে দিয়েছিল। আপনি তখন বিছানার পাশে দাঁড়িয়ে আমাদের পরিচয় এবং এত রাতে সন্ত্রাসীদের আমাদেরকে টার্গেট করার কারণ জানতে চাইছিলেন। আমি অসুস্থ থাকায় দিয়াই আপনাকে বলে যাচ্ছিল সব ঘটনা। সেই সাথে আমার মাথায় জলপট্টিও দিয়ে যাচ্ছিল দিয়া। ফুফুর বাড়িতে ঘটে যাওয়া সেদিনের ঘটনার সবটাই দিয়া বলেছিল আপনাকে, কিন্তু আমাদের ঠিকানা দিয়া পুরোপুরি আপনাকে বলতে পারেনি, কারণ তার আগেই দিয়ার চোখে তন্দ্রা নেমে এসেছিল। আপনি দিয়াকে বলেছিলেন আপনার বাবা মাকে ঘটনা জানানোর আগেই ঘুমিয়ে পড়ছেন। ঠিক আছে, তাহলে দরজা লাগিয়ে শুয়ে পড়ো। তখন আপনি আপনার রুমে চলে গিয়েছিলেন, কিন্তু দিয়া ওভাবেই ঘুমিয়ে পড়েছিল। আপনি রুমে গিয়ে তখনও সম্ভবত দরজা লক করেননি। এদিকে দিয়া ঘুমোচ্ছে বলে আমি বিছানা থেকে নেমে দরজা লক করার চিন্তা করছিলাম, কিন্তু বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করতেই ওড়নায় পা পেঁচিয়ে গিয়ে আমি ধপাস করে ফ্লোরে পড়ে যাই। আমার পড়ে যাওয়ার শব্দে আপনি তখন রুম থেকে দৌড়ে এসে বিরক্তির সাথে বলেছিলেন, এই মেয়ে, এই কি হয়েছে তোমার? এত ঝামেলা করছো কেন তুমি? জানোই তো হাঁটতে পারো না, তারপরেও নামতে গেছো কেন? পড়ে গিয়ে তো নিজে উঠতেও পারছো না এখন। তোমার বোন তো ঘুমোচ্ছ, তোমাকে এখন ফ্লোর থেকে কে উঠাবে বলো? একটু পরপর এক একটা ঘটনা ঘটাচ্ছে আর আমার কোলে উঠার ধান্দা করছে। বাটপার মেয়ে কোথাকার। আমাকে এক দফা বকা দিয়ে আপনি কোলে করে আমায় বিছানায় শুইয়ে দিয়েছিলেন, কিন্তু আমাকে উঠাতে গিয়ে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার গা অনেক গরম। তখন আমার কপালে হাত দিয়ে আপনি বলেছিলেন, এখনো তো অনেক জ্বর, এ জ্বর নামাতে হলে রাতভর জলপট্টি দিতে হবে। তোমার বোন তো ঘুমিয়ে সেরেছে, এখন তো মনে হচ্ছে আমাকেই জলপট্টি দিয়ে দিতে হবে। যেভাবে হোক তোমার জ্বর নামিয়ে তোমাদেরকে আগামীকালই বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ তুমি একটা ঝামেলা। একটু পরপর শুধু আমার গায়ে ওঠার চিন্তা করো। দিশার কথা শেষ হওয়ার পরে সুহৃদ কথা বলতে শুরু করেছে। সুহৃদ দিশাকে বলছে, আপনার বাবা মাকে ঘটনা জানানোর জন্য আপনাকে আমি আমার ফোন দিয়েছিলাম, কিন্তু আপনার বাবা মা ফোন রিসিভ করেনি। এরপরে একটা চেয়ার নিয়ে আপনার মাথার কাছে এসে বসেছিলাম, আমি জলপট্টি দিয়ে দিচ্ছিলাম আপনার কপালে। তখন আমার নাম, পরিচয়, প্রফেশন এসব বলছিলাম আপনাকে। সেদিনের 15 দিন আগে যে মায়ের পছন্দের পাত্রীকে এঙ্গেজমেন্ট করে এসেছি সেটাও বলেছিলাম। 4 দিন পরে অনুষ্ঠিতব্য আমার বিয়ে সম্পর্কেও বলেছিলাম। আপনার ছোট বোন তখন এতটাই ঘুমে মগ্ন ছিল যে ওর কোনো হুঁশি ছিল না। তারপর আমি সুহৃদকে থামিয়ে দিয়ে দিশা বলছে, আপনি আমায় বলেছিলেন, দিশা, আমার হবু বইয়ের ড্রেসে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, একদম যেন ফেরি কুইন। এর পরেই ঘটে গিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দিশা সুহৃদকে বলছে, এর পরেই ঘটল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আপনাদের বাড়ির মেইন গেটে খুব জোরে জোরে আঘাতের আওয়াজ হলো। গেটে আঘাত করার শব্দে দিয়াও ঘুম থেকে লাফিয়ে উঠে যায়। ইলেকট্রিসিটি আগেই চলে এসেছিল। আপনি ঘরের লাইট অফ করে দিয়েছিলেন যেন আমরা জানালা দিয়ে তাকালে ওরা দেখতে না পায়। জানালার পর্দা কিছুটা সরিয়ে আমাদেরকে বলেছিলেন, এই ছেলেগুলোই তো তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, দেখো তো ঠিক আছে কিনা। আমি আর দিয়া বিছানায় উঠে বসেছিলাম। তারপরে বিছানার পাশের জানালার পর্দা সরিয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই তো, সাফিন ভাইয়াদের সেই সন্ত্রাসী গ্রুপটাই এসেছে। আমরা দুবোন ভেবে পাচ্ছিলাম না যে ওরা টের পেল কিভাবে। আপনি তৎক্ষণাৎ আপনার রুমের বারান্দায় গিয়ে সাফিনদেরকে জিজ্ঞেস করেছিলেন, এই তোরা কারা? এভাবে অভদ্রের মতো মধ্যরাতে এসে ভদ্রলোকের বাড়ির গেট ধাক্কাচ্ছিস কেন? সাফিন ভাইয়া আপনাকে মিথ্যে বলেছিল তখন। সাফিন ভাইয়া আপনাকে বলেছিল, আমার বউ আর শালি রাগ করে বাসা থেকে চলে এসেছে, ওরা এ বাড়িতে আছে।
তখন আপনি সাফিনকে বলেছিলেন, ওই গর্দভ হই, তোর বউ মধ্যরাতে আমার কাছে কেন আসবে, গাঁজাখুরি গল্প নিয়ে এসেছিস? সাফিন ভাইয়া আপনাকে বলেছিল, আমি শিওর আমার বউ আপনার কাছেই আছে, আমার বউ কোথায় রেখেছেন? আপনি সাফিনকে বলেছিলেন, আজব তো, আমার বউ আমার কাছে আছে, তোর বউ কোথায় সেটা আমি কিভাবে বলবো? তোর কাছে কি প্রমাণ আছে যে তোর বউ আমার কাছে আছে? তখন সাফিন ভাইয়া চুলের একটা পাঞ্চ ক্লিপ হাতে নিয়ে আপনাকে দেখিয়ে বলেছিল, এই যে ক্লিপটা দেখছেন, এটা আমার মায়ের ক্লিপ, এটা আপনাদের বাড়ির গেটের সামনে পেয়েছি। আমার মায়ের এই ক্লিপ দিয়ে আজকে আমার শালি দিয়া চুল বেঁধেছিল, ওরা বাড়িতে না আসলে এ ক্লিপ আপনাদের বাড়ির গেটের সামনে এলো কিভাবে? তখন আপনি সাফিনকে বলেছিলেন, তোর বউ আর শালি কি এই রাস্তায় এসেছিল? কখন এসেছিল? ঝড় বৃষ্টির আগে এসেছিল নাকি পরে এসেছিল? কিভাবে এসেছিল এ রাস্তায়? হেঁটে, দৌড়ে নাকি কোনো যানবাহনে করে এসেছিল? তখন সাফিন ভাইয়া রাগ দেখিয়ে আপনাকে বলেছিল, এ তো প্রশ্ন করছিস কেন তুই? আমার বউ শালি ঝড় বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে জোরে জোরে দৌড়ে গিয়েছিল। আপনি সাফিনকে বলেছিলেন, তাহলে হয়তো ঝড় বৃষ্টির মধ্যে জোরে জোরে দৌড়াতে গিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় চুলের ক্লিপ ফুলে পড়ে গিয়েছিল, আর তুই আসছিস মধ্যরাতে আমাকে ডিস্টার্ব করতে। মধ্যরাতে কি বলেছিস তোর বউকে যে তোকে রেখে তোর বউ তার বোনকে নিয়ে দৌড় দিল? আমার বাসার সামনে আর একবার ডিস্টার্ব করলে তোকে কিন্তু আমি পুলিশে দেব। সুহৃদ থেমে গেছে। এবার দিশা সুহৃদকে বলছে, সাফিন ভাইয়া তখন চলে গিয়েছিল, কিন্তু আপনি আমাদের কাছে এসে বলেছিলেন, শোনো, আমি সাফিনকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকতে পারবো না, কারণ পুলিশ এলে সাফিন তোমাদের নামে উল্টাপাল্টা বলে ঝামেলায় ফেলে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের দুজনকেও আমার এখান থেকে পুলিশের জিম্মায় নিয়ে যাবে। আমি একজন পুরুষ লোক এবং বাসায় আমার পরিবারের অন্য কেউ নেই, আমি একা আছি, তাই পুলিশ আমার বাসায় তোমাদেরকে থাকতে দেবে না, কিন্তু মধ্যরাতে তোমাদের দুজনকে আমি পুলিশের হাতেও দিতে চাই না, তাই আমি তোমাদেরকে লুকিয়ে রাখতে চাই, কারণ সাফিন হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের বাড়ি আক্রমণ করবে। তোমাদেরকে নিয়ে এখন বাড়ির বাইরেও যাওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে সাফিন আক্রমণ করবে। খুব তাড়াতাড়ি আমি লুকিয়ে ফেলতে চাই তোমাদেরকে। দিশা থেমে গেছে। এবার দিয়া সুহৃদকে বলছে, সে রাতে বৃষ্টির মধ্যে আমার চুলের ক্লিপ যে খুলে পড়ে গিয়েছিল, সেটা আমি বৃষ্টির শব্দের কারণে তখন টের পাইনি। সাফিন ভাইয়া তখন গেট ধাক্কিয়ে বলার পরে টের পেয়েছিলাম। দিয়ার কথা শেষে সুহৃদ দিশার দিকে তাকিয়ে বলছে, এরপরে আমি চলে গিয়েছিলাম সার্ভেন্ট রুমে। আমার বোন দেশে থাকতে এবং দাদি বাবা মা মারা যাওয়ার আগে বাসায় স্থায়ী কাজের লোক থাকত। সে ছোট্ট সার্ভেন্ট রুমে একটা পুরনো আলনা ছিল। আমি আলনা টেনে স্টোর রুমের সামনে নিয়ে গিয়েছিলাম। স্টোর রুমের দরজাটা ছিল কিছুটা নিচু, উচ্চতায় 5 থেকে 5.5 ফুটের মতো। আলমারি থেকে কিছু কাপড় এনে আপনাদের দুজনকে সাথে নিয়ে পুরো আলনাটা কাপড় দিয়ে সাজিয়ে ফেলছিলাম। এরপরে আপনাদের দু বোনকে স্টোর রুমে ঢুকিয়ে দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম। তারপরে দরজার সামনে আলনাটা দিয়ে রেখেছিলাম। আলনার কারণে পুরো দরজা ঢেকে গিয়েছিল। আপনাদেরকে নিরাপদে রেখে আমি যখন বারান্দায় এসে দাঁড়ালাম, তখনই বুঝতে পারলাম যে আমার ধারণা ঠিক ছিল, কারণ ওরা ওয়াল টপকিয়ে আমাদের বাড়ি ঢুকে গিয়েছিল। আর তখন সাফিনের দলে আগের চেয়ে আরও বেশি লোক ছিল। আমি তখনই পুলিশকে ফোন দিয়ে জানিয়েছিলাম যে 3 রাস্তার মোড়ে সশস্ত্র ডাকাত ঘুরছে, আমাদের বাড়ি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পুলিশ আসার আগেই অনেক ঘটনা ঘটে গিয়েছিল। দুর্ভাগ্যবশত সেদিন নিচতলার ভাড়াটিয়া ফ্যামিলি বাড়িতে ছিল না। ওরা একজন নিচতলার এক জানালা বেয়ে উঠে আমাদের বাড়ির দোতলার জানালার গ্লাস ভেঙে জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখছিল আপনারা ভেতরে আছেন কিনা। এমনকি ওরা ওয়াশরুমের পাইপ দিয়ে উঠে ওয়াশরুমের ভেতরেও দেখেছিল আপনারা দুবোন আছেন কিনা। কিচেন, ডাইনিং রুম সহ কোনো রুমের জানালা ওরা আস্ত রাখেনি সেদিন আপনাদেরকে খুঁজতে এসে। সৌভাগ্যবশত স্টোর রুমে কোনো জানালা ছিল না, তাই আপনাদেরকে স্টোর রুমে রেখেছিলাম আমি। ওরা যদি দেখতে পেত যে আপনারা আমাদের বাসায় আছেন, তবে দরজা ভেঙে হলেও বাসায় ঢুকতো, আর আমি একা ওদের সাথে পারতামও না। তাছাড়া পুলিশকে ডিটেলস বলতে গেলে পুলিশ আপনাদেরকে নিয়ে যেত, কিন্তু ওরা সে রাতে জানালা দিয়ে কোথাও আপনাদেরকে দেখতে পায়নি, তাই ওরা ভেবেছিল সত্যি আপনারা আমাদের বাড়িতে নেই। পুলিশ আস্তে আস্তে আমাদের বাড়ির গ্লাস ভেঙে ওদের সব রুম চেক করা শেষ হয়ে গিয়েছিল। পুলিশের গাড়ি দেখে ওরা আমাদের বাড়ি থেকে বের হয়ে পালিয়ে গিয়েছিল। পুলিশও কিছুক্ষণ 3 রাস্তার মোড়ে টহল দিয়ে চলে গিয়েছিল। তারপরে আমি স্টোর রুম খুলে আপনাদেরকে বের করে এনেছিলাম। দিশার কাছ থেকে পানির বোতল চেয়ে সুহৃদ একটু পানি খেয়েছে। যে নদীর তীরে ওরা বসে আছে, এই নদীতে এখন জোয়ার এসেছে। সুহৃদ সে উত্তাল নদীর দিকে তাকিয়েই দিশাকে বলছে,
সে রাতে স্টোররুম থেকে বের হওয়ার পরের ঘটনা বলুন। দিশা সুহৃদকে বলছে, আমরা বের হওয়ার পরে আপনি আমায় আবারও জ্বরের ওষুধ এনে দিয়েছিলেন, সাথে দিয়েছিলেন পেইন কিলার। ঔষধ খাওয়ার পরে আপনি বলেছিলেন, এই যে ফেরি কুইন, ডাবল ঔষধ দিয়েছি, সকাল নাগাদ জ্বর কমে যাবে তোমাদেরকে সকালেই পাঠিয়ে দেব, কারণ নিজের দোষ ঢাকার জন্য সাফিন তোমাদেরকে মেরেও ফেলতে পারে। তোমরা দু বোন আমার রুমে ঘুমাও এখন, আমি বারান্দায় বসে পাহারা দিয়ে দেখব ওরা ফিরে আসে কিনা। ফিরে এলে আমি তোমাদেরকে ডেকে আবার স্টোর রুমে রেখে আসব। আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন। সে রাতে সাফিন ভাইয়ারাও আর আসেনি। আপনি সকালে আমাদেরকে ঘুম থেকে ডেকে উঠিয়েছিলেন। তারপরে ছোট বোন দিয়া আপনার ফোন দিয়ে আমাদের বাবাকে ফোন দিয়েছিল। দিশা এখানকার উত্তাল নদীর দিকে তাকিয়ে চুপ করে আছে। চুপ করে থাকতে দেখে সুহৃদ ওদেরকে বলছে, আপনারা কি এক যুগ লাগিয়ে দেবেন নাকি ঘটনা বলতে? এমন খোঁচা দেয়া কথা শুনে দিয়া সুহৃদকে বলছে, তখন ফোন রিসিভ করে বাবা চিৎকার দিয়ে আমায় বলেছিল, তোরা দুই বোন ফুপু বাড়ি গেছিলি কি বাইর হয়ে যাওয়ার জন্য? কাদের সাথে প্রেম করে বাইর হয়ে গেছিস তোরা? সারা রাত সাফিন তোদেরকে খুঁজেছে, বংশের ইজ্জত নষ্ট করছস তোরা। কোথায় আছস তোরা? জাহান্নামে যা। তোদের মতো মেয়েদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি বুঝতে পেরেছিলাম যে ফুপু আর সাফিন ভাইয়া বাবার ব্রেন ওয়াশ করছে। আমি তখন কেঁদে কেঁদে বাবাকে বলেছিলাম, বাবা, সাফিন ভাইয়া আমাদের। কান্নায় আমি আর কথা বলতে পারিনি। তখন আপনি ফোন নিয়ে গিয়ে আমাদের বাবার সাথে কথা বলেছিলেন। আমি তখন ফোন নিয়ে আপনার বাবাকে সব ঘটনা খুলে বলেছিলাম। আপনাদের বাবা আমায় বিশ্বাস করেছিল এবং ঘটনা শুনে চরম আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমাদের জেলা এবং আপনাদের জেলার মধ্যবর্তী বাসস্টপ হচ্ছে চুড়িহাটা বাসস্টপ। আমি আপনার বাবাকে চুড়িহাটা বাসস্টপে চলে আসতে বলছিলাম এবং আমি আপনাদেরকে চুড়িহাটা বাসস্টপে পৌঁছে দেব বলে আশ্বাস দিয়েছিলাম ওনাকে, কারণ দুদিক থেকে যাত্রা না করলে দেরি হয়ে যেত। আপনার বাবার সাথে কথা বলার পরে আমি আপনাদেরকে 2 সেট বোরকা দিয়েছিলাম। আমার মায়ের এক্সট্রা বোরকা ছিল এই দুটো। আমরা বোরকা পরার পরে আপনি সেই সকালবেলায় আমাদের নিয়ে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। পেন কিলার খাওয়ায় আমার পায়ের ব্যথা কিছুটা কমেছিল, কিন্তু তারপরেও আমি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বের হয়েছিলাম আপনাদের গেট থেকে। আমরা তিনজন যখন আপনাদের বাসার সামনের 3 রাস্তার মোড় পার হতে যাচ্ছিলাম, তখনই হলো ঝামেলা। হঠাৎ করেই অন্য পাশের রাস্তা থেকে একটা গাড়ি এমনভাবে আসছিল যেন মনে হচ্ছিল আমাদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু তখনই 3 রাস্তার মোড়ের অন্য রাস্তাটা থেকে একটা মাল বোঝাই ট্রাক এসে সে গাড়িকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়ে চলে যায়। আমরা একরকম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন, কারণ গাড়ির 3 জন লোক স্পটেই মারা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ির মধ্যের 3 জনের মৃতদেহের একজনের মুখ আমরা 2 বোন চিনতে পারি। সেই মুখটি ছিল সাফিন ভাইয়ার। এরপরে ওনার বাকি 2 জন গুন্ডা বন্ধুকেও আমরা চিনতে পারি। আমাদের 3 জনকে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করাতে এসে ওনারাই নিজেরাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেদিন। সুহৃদ ওদেরকে বলছে, ফুফাতো ভাইয়ের জন্য মন খারাপ করতে হবে না, বাকি ঘটনা বলে ফেলো। দিশা সুহৃদকে বলছে, আপনি আমাদেরকে বলেছিলেন যে তোমাদের ফুফু তোমাদের বিরুদ্ধে। তোমাদের ফুফু তো বিশ্বাসই করে না যে তার ছেলে অপরাধী। সে তো জানে তার ছেলে তোমাদেরকে খুঁজতে বের হয়েছে। এখন তার ছেলেসহ 3 জনের মৃত্যুর জন্য ফুফু তোমাদেরকেই দোষী করবে, আর এক মুহূর্তও তোমাদের এখানে থাকতে হবে না। আমাদেরকে এসব বুঝিয়ে আপনি বাস স্ট্যান্ডে নিয়ে এসেছিলেন, তারপরে আমাদেরকে নিয়ে বাসে রওনা করেছিলেন। কিন্তু আপনার অফিস ছিল সেদিন। তাছাড়া চুড়িহাটা বাস স্টপে বাবা আসবে বলে আপনি চুড়িহাটার আগের স্টপে নেমে গিয়েছিলেন, আর আমাদেরকে বাড়ি গিয়ে ফোন দিতে বলেছিলেন। বাস থেকে নামার আগে আস্তে করে আমায় বলেছিলেন, এই যে ফেয়ারি কুইন, ভুল করেও আবার অন্য কোনো ছেলের কোল উঠতে যেও না কিন্তু। দিশার কথা শেষ হওয়ার পরে সুহৃদ চরম রাগের সাথে দিশাকে বলছে, সেদিন বাড়ি গিয়ে ফোন দিয়ে জানানি কেন? হতে পারে কারণ দুপুরের আগেই অনেক কিছু হয়ে গিয়েছিল আমার জীবনে। তাছাড়া আপনার বাবার নাম্বারটা তখন সেভ করে রাখা হয়নি। অনেক অপরিচিত নাম্বার থেকেও কল এসেছিল আপনারা যাওয়ার পরে, তাই হয়তো অপরিচিত নাম্বার ভেবে আপনার বাবার কল রিসিভ করিনি। আর আপনার ফোন নাম্বারও আমায় দিয়ে যাননি। ফুফুর বাড়িতে আপনার ফোন নাকি ফেলে এসেছিলেন। আমি আমার ভিজিটিং কার্ডও আপনাকে দিয়ে দিয়েছিলাম। আমি ভীষণ ঝামেলায় পড়েছিলাম তখন, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি যে আমায় ম্যারিড বলেছিলেন, এটা কেন বলেছিলেন? আমি সেদিন দুপুরে বাড়ি পৌঁছে ফোন দিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি রিসিভ করেননি। হ্যাঁ, আপনার সে নাম্বারে আমি কলও দিয়েছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। কয়েকদিন পর থেকে আপনার নাম্বার বন্ধ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আপনি নিজেই তো সে রাতে বলেছিলেন যে 4 দিন পরে আপনার বিয়ে। শপিংয়ের লাগেজও দেখেছিলাম। সেই হিসাবে এই 3 বছরে আপনার বিয়ের বয়সও 3 বছর পেরিয়েছে।
তাই সেদিন আপনাদেরকে বিদায় দিয়ে এসে আপনাদের সাথে যা কিছু ঘটেছিল তার সব কিছু আমার হবু বউ রিয়াকে বলেছিলাম, কিন্তু রিয়া আমায় বিশ্বাস করেনি। রিয়া আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। একটা মেয়েকে বৃষ্টির মধ্যে কোলে নিয়েছি, মধ্যরাতে মাথায় জলপট্টি দিয়েছি বলে আমায় কমপ্লিট লম্পটের তকমা দিয়ে দিয়েছিল রিয়া। আমাদের বিয়ে ভেঙে দিয়েছিল রিয়া। আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়ে বলেছিল আমি নাকি ঝড় বৃষ্টির রাতে বাসায় মেয়ে নিয়ে ফুর্তি করেছিলাম। বিয়ে তো ভেঙে দিয়েছিলই, উল্টো মান সম্মানও নষ্ট করে দিয়েছিল রিয়া। বলেন কি? হ্যাঁ, এটাই হয়েছিল। সেদিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আমায় নিয়ে হেসেছিল। অনেক পরিচিত অপরিচিত নাম্বার থেকে সবাই আমায় ফোন দিয়ে মজা নিচ্ছিল। তাই হয়তো অপরিচিত নাম্বার ভেবে আপনার বাবার নাম্বার থেকে আসা ফোনও রিসিভ করা হয়নি। কিছুদিন পরে সে সিম নাম্বারও বন্ধ করে দিয়েছিলাম। জানেন, আমি রিয়াকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আমাকে বিশ্ব লম্পটের তকমা নিতে হয়েছিল। তখন আমি বাসা থেকে বের হলেও মানুষ টিপটমি কাটত। সবাই জেনে গিয়েছিল যে আমি লুচ্চা, কেউ আমায় বিশ্বাস করতে চাইনি। কিছুদিন পরে আমি সরকারি ব্যাংকের সিনিয়র অফিসারের চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে চলে গিয়েছিলাম। সেখানে প্রায় 2.5 বছর থেকেছি, কিন্তু লন্ডন অনেক ব্যয়বহুল শহর হওয়ায় সেখানে একা গিয়ে সার্ভাইভ করতে কষ্ট হয়ে যাচ্ছিল আমার। তাই কয়েক মাস হলো দেশে ফিরে এসেছি। আগে সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। দেশে আসার পরেও আমার কয়েক মাস চাকরির বয়স ছিল। আমি কয়েকটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু লেখাপড়া করার আর ধৈর্য ছিল না আমার। তাই বেসরকারি ব্যাংকে চাকরি নিয়েছি। এ কয়েক বছরে মা আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, কিন্তু আমি বিয়ে করতে রাজি হইনি। কারণ যে মেয়েকেই বিয়ে করতাম সে মেয়েই হয়তো আমায় দুশ্চরিত্রের ছেলে ভাবত। তাই বিয়ে করার ইচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন যখন আপনার ছবি দেখলাম তখন ভাবলাম আপনি তো জানেন আমি দুশ্চরিত্রের না, তাই আপনার সাথে বিয়ের কথা এগিয়ে নিতে বলেছিলাম। দিশা, আমি খুব দুঃখিত। আমি ভেবেছিলাম আপনি 3 বছর আগে বিয়ে করে ফেলেছিলেন। আমি স্বপ্নেও ভাবিনি যে আপনি আনম্যারিড। এখন আর কোনো সমস্যা নেই, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। যে মেয়ে 2 সেকেন্ড আমার কথা শুনতে রাজি হয়নি, আমায় অপমান করে নিজেদের বাসা থেকে বের করে দিয়েছে, এমন স্বার্থকর মেয়েকে আমি বিয়ে করব না। প্লিজ সুহৃদ, এমন কথা বলবেন না। দিয়া তানভীরের শ্বশুরবাড়ি জানত, গিয়ে কিছু শুকনো খাবার নিয়ে আসুন, খুব খিদে পেয়েছে আমার। দিয়া চলে যাচ্ছে। সুহৃদ দিশার কাছে এসে বলছে, ফেয়ারি কুইন, নিশ্চয়ই সে রাতের মতো আমার গায়ে পড়ার ধান্দা করছেন। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব, তবে আপনাকে একটি শর্ত পালন করতে হবে। দিশা খুব আগ্রহের সাথে বলছে, কি শর্ত? আমি সব শর্ত পালন করতে পারবো। সুহৃদ চেহারায় খুব রাগী ভাব নিয়ে বলছে, দেখুন, আপনার জন্য আমার বিয়ে ভেঙেছে, আপনার জন্য আমার মান সম্মান গেছে, আবার আপনাদেরকে বাঁচানোর কারণে কলঙ্ক পেয়ে দেশও ছেড়েছিলাম। আজ আবার আপনার কারণেই আমি অপমানিত হলাম। তাই বিয়ের জন্য কোনো সহজ শর্ত আমি আপনাকে দেব না। কি শর্ত বলুন তো? দিশা। সুহৃদ সামনের উত্তাল নদী দেখিয়ে দিশাকে বলছে, এই তরঙ্গ সংকুল উত্তাল নদীতে আপনাকে এখন ঝাঁপ দিতে হবে। যদি ঝাঁপ দিতে পারেন তবেই আমি আপনাকে বিয়ে করব, অন্যথায় আমার গায়ে ওঠার চিন্তা ভুলে যান। কুলুকুলু ধ্বনিতে ছলছল জলে বয়ে চলছে নদী। নিরবধি এ নদী বয়ে চলছে সাগর অবধি। বাঁকে বাঁকে নদী সাগরে যাচ্ছে যেন স্বপ্ন এঁকে এঁকে। এ নদী হয়েই বসন্তের স্বপ্ন এঁকে নিয়ে এসেছে সুহৃদ। আজ বসন্ত এসেছে দুজনের হৃদয়ে। আজ বিয়ে হচ্ছে সুহৃদ ও দিশার। মোটামুটি সাইজের একটি লঞ্চ ভাড়া করে মেঘনা পাড়ি দিয়ে বড়যাত্রী নিয়ে এসেছে সুহৃদ। সেদিন নদীর তীরে বসে দিশার সাথে গল্প করতে ভালো লেগেছিল সুহৃদের। তাই বউ নিয়ে সড়ক পথের পরিবর্তে নৌপথে যেতে চায় সে। যাওয়ার পথে নদী দেখতে দেখতে বউয়ের সাথে গল্প করার ইচ্ছে সুহৃদের। সেদিন বিয়ের শর্ত হিসাবে দিশাকে নদীর পানিতে ঝাঁপ দিতে বলেছিল সুহৃদ, কিন্তু দিশা বলেছিল, আগামীকাল সকালে নদীতে ঝাঁপ দিলে হবে। কালকার সকালে তো নদী শান্ত থাকবে, সে শান্ত নদীতে ঝাঁপ দিলে হবে না। আমায় বিয়ে করতে হলে এই তরঙ্গ সংকুল উত্তাল নদীতে এখনই ঝাঁপ দিতে হবে আপনাকে। যদি আমি মরে যাই? সেটা কি আর আমি জানি, তবে নদীতে ঝাঁপ দেওয়ার এ শর্ত না মানলে বিকল্প হিসাবে আপনাকে 2টো শর্ত মানতে হবে। ওই বিকল্প শর্ত 2টো মানলে তবেই আমি আপনাকে বিয়ে করব। দিশা, বলুন আপনার বিকল্প শর্ত দুটো কি কি? প্রথম শর্ত হচ্ছে আপনার বাবাকে আমার কাছে সরি বলতে হবে। দিশা, আজ বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে আমি আপনার সাথে অন্যায় করেছি, তার জন্য সরি আমি বলেও দিয়েছি, কিন্তু আমার বাবা সরি বলবে কেন? আপনার বয়স কম, আপনি ভুল করতেই পারেন, কিন্তু আপনার বাবা শিক্ষিত বয়স্ক একজন ভদ্রলোক মানুষ, উনি কেন ভুল করল? আপনার বাবা তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারত যে আমি সত্যিই ম্যারিড কিনা। সেটা না করে আপনার বাবাও আপনাকে সাপোর্ট দিল, আমায় পুলিশে দেওয়ার কথাও শুনিয়ে দিল। তাই আপনার বাবাকে সরি বলতে হবে, এটা আমার প্রথম শর্ত।
আপনার প্রথম শর্ত মানা হয়ে গেছে, কারণ বাসায় গিয়ে যখন বলবো যে আপনি ম্যারিড নন, তখন বাবা এমনিতেই আপনাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করবে। তাছাড়া বাবা এখনো জানেই না যে সে ঝড়ের রাতে আপনিই আমাদের আশ্রয় দিয়েছিলেন, কারণ আমরা কেউই জানতাম না যে আপনিই পাত্র হিসাবে আসবেন। তাই বাবাকে এখনো 3 বছর আগের আপনার সেই ঘটনা বলাই হয়নি। সেটা শুনলে তো বাবা আরও অনেক বেশি দুঃখ প্রকাশ করবে আপনার কাছে। এবার আপনি আপনার দ্বিতীয় শর্ত বলুন। সুহৃদ তখন মুখ টিপে হেসে দিশাকে বলেছিল, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে আজ আমার কোলে উঠতে হবে। ছি ছি, কি বলছেন এসব? আজকালকার যুগের ছেলেরাই এমন, বিয়ের আগেই অনেক কিছু আবদার করে বসে। অনেক কিছু আবদার করছি না তো, শুধু কোলে উঠতে বলেছি। কেন? বিয়ের আগে আমি আপনার কোলে উঠব কেন? তাহলে 3 বছর আগের রাতে আমার কোলে উঠেছিলেন কেন? দিশা, সেটা তো বিপদে পড়ে উঠেছিলাম, এখন তো আর আমি বিপদে নেই। এখন আমি কেন কোলে উঠতে যাব? আমি বরং এখন আমার খালা বাড়ি যাই বলেই খালা বাড়ির দিকে দৌড়ে চলে যেতে চেয়েছিল দিশা, কিন্তু সুহৃদ পেছন থেকে হাত টেনে ধরে দিশাকে কোলে নিয়ে ফেলছিল। দিশা তো লজ্জায় ছোট হয়ে যাচ্ছিল। সুহৃদ দিশাকে কোলে নিয়ে বলেছিল, ফেয়ারি কুইন, সে ঝড়ের রাতে তো কোনো কথারই প্রতিবাদ করনি, আর 3 বছরে খুব বেশি চালাক হয়ে গেছো, তাই না? সুহৃদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য দিশা সুহৃদের গলায় খামচি বসিয়ে দিয়েছিল। সুহৃদ সাথে সাথে যা বাটপার মেয়ে একটা বলে ছেড়ে দিয়েছিল দিশাকে। তখন দিশা এক দৌড়ে নদী তীর থেকে খালার বাড়ি চলে এসেছিল, আর খালার বাড়ি থেকে ছোট বোন দিয়াকে নিয়ে তৎক্ষণাৎ নিজেদের বাড়ি রওনা দিয়েছিল। বাড়িতে এসে সুহৃদের আনম্যারিড থাকার ঘটনা সহ সব কিছু দিশার তার বাবাকে বলেছিল। দিশার বাবা সাথে সাথেই ফোন দিয়ে নিজের ভুলের জন্য সুহৃদের কাছে দুঃখ প্রকাশ করেছিল। দিশার বাবার অনুরোধে সুহৃদ সেই রাতেই দিশাদের বাড়ি এসে দিশার সাথে এনগেজমেন্ট করে গিয়েছিল, কিন্তু কাবিন বা বিয়ে হয়নি সেদিন, কারণ সুহৃদকে সেদিন বিকেলে ম্যারিড ভেবে অপমানিত করে বের করে দেয়া হয়েছিল। ওই ঘটনায় দিশাদের সব আত্মীয় স্বজন তখনই চলে গিয়েছিল, তাই সেদিন এনগেজমেন্ট ছাড়া আর কিছুই হয়নি সেদিন ওদের। এনগেজমেন্টে সুহৃদ লন্ডন থেকে আনা ডায়মন্ডের একটি ফিঙ্গার রিং দিয়েছিল দিশাকে। আজ বিয়ে হবে ওদের। বিয়েতে আজ সুহৃদ পরেছে অফ হোয়াইট রঙের শেরবানি, শ্যামলা গায়ের রং, ঘন কালো চুল, পাঠানদের মতো চিকন নাক আর চিকন ঠোঁটে সুহৃদকে বড় বেশে খুব সুন্দর লাগছে। দিশা পরেছে লাল বেনারসি শাড়ি, মাথায় দিয়েছে লাল ওড়না, গায়ে জড়িয়েছে সোনার গয়না। মায়াবী কালো চোখ, চিকন নাক, বাঁকা ঠোঁট আর ফর্সা গায়ের রঙের দিশাকে নববধূর সাজে যেন ফেয়ারি কুইনের মতোই লাগছে। সুহৃদকে নিয়ে আসা হয়েছে বর স্টেজে দিশার কাছে। মুচকি হাসি দিয়ে সুহৃদ দিশাকে বলছে, মুচকি হেসে বলেছিল সুহৃদ, ফেয়ারি কুইন, খুব সুন্দর লাগছে তোমায়, কিন্তু এত লাজুক হয়ে আছো কেন তুমি? এভাবে লাজুক হয়ে না থেকে তোমার জামাইকেও একটু দেখো, বলো তোমার বরকে আজ কেমন লাগছে। রঙিলা সাজে বধূর লাজে দিশা যেন নিজেকে হারিয়েছে আজ মায়াবী ভাঁজে। সব কথা যেন লজ্জায় মিলিয়ে যাচ্ছে এখন, কিছুই বলতে পারছে না আজ দিশা। সুহৃদ কিছুটা মজা করেই বলছে, ইস, আধুনিক যুগের মেয়েরা বুঝি এত লাজুক হয়? এবার দিশা আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছে। এ হাসি যেন চাঁদের চাঁদার মতো মায়া জড়ানো, জ্যোৎস্নার মতো দীপ্তি ছড়ানো। সুহৃদ আজ দিশাহারা হয়ে যাচ্ছে হাসির মায়ায়। এদিকে গেট থেকেই দিশার ছোট বোন দিয়ার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে সুহৃদের ছোট চাচাতো ভাই রাহিদ। দিশা আর সুহৃদের বিয়ে পড়ানো হচ্ছে এখন। এর মধ্যেও রাহিদ এসে দিয়াকে বলছে, বেআইন সাহেবা, আসেন না, আমরাও বিয়ে করে ফেলি। দিয়া লজ্জা পেয়ে কিছুটা ক্ষেপে গিয়ে রাহিদকে বলেছে, এত বিয়ে করছেন কেন? হ্যাঁ, আমি কি বলেছি আপনাকে বিয়ে করব? আমার বয়স মাত্র 21। এত অল্প বয়সে আমি বিয়ে তো দূরে থাক, প্রেমও করব না। ঝামেলা একদমই পছন্দ না আমার। আরে কি যে বলেন বেআইন সাহেবা, বিয়ে করতে কোনো ঝামেলাই হবে না আপনার। খালি 3 বার ছোট করে কবুল বললেই হবে, আর প্রেম সেটা বিয়ের পরে করবেন। আপনার প্রেমের খুব শখ নাকি? এসব শখ স্বপ্ন হিসেবেই রেখে দিন। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আসুন সবাই দোয়া করি। গোধূলি বেলায় কন্যা নিয়েছে বিদায়। কন্যা যাবে আজ অন্যের ঘরে, হয়তো নতুন কোনো স্বপ্নের নীড়ে। এ স্বপ্ন হয়তো খুব কাছে, নয়তো বহু দূরে। বিয়ের অনুষ্ঠান শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে এই গোধূলি লগ্নে দিশাকে নিয়ে রওনা করা হয়েছে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব কম নয়। বড়যাত্রী এখন বউ নিয়ে চলে এসেছে লঞ্চ ঘাটে। এখান থেকেই লঞ্চে করে বউ নিয়ে যাওয়া হবে মেঘনার ওপারে সুহৃদের বাড়িতে। সুহৃদ কোলে করে দিশাকে লঞ্চে উঠিয়েছে। একজন
একজন করে সব যাত্রী লঞ্চে উঠে এসেছে। আজ বউ নিয়ে রওনা করতে দেরি হয়ে গেছে ওদের। দিশার বাড়ি থেকে লঞ্চ ঘাটে আসার আগেই মাগরিবের আজান হয়েছে। লঞ্চে ওঠার পরে সুহৃদ লঞ্চের ছাদে গিয়ে নামাজ পড়ে এসেছে। এবার সে এসে বসেছে দিশার কাছে। দুষ্টু হাসি দিয়ে সুহৃদ দিশাকে বলছে, ফেহরি কুইন, আমার তো এখনই ঘোমটা সরিয়ে তোমায় দেখতে ইচ্ছে করছে। এত মিষ্টি বউ আমার, এমনই মিষ্টি হয়ে থেকো সারা জীবন। নববসন্তের রঙে রঙিলা দিশাও লাজুক স্বরে সুহৃদকে বলছে, থাকবো, মিষ্টি হই। দিশার হাত ধরে সুহৃদ বলছে, কথা দাও, কখনো হারিয়ে যাবে না। আপনি সাথে থাকলে কখনো হারাবো না। বসন্তের রঙে সারা জীবন রঙিন থাকবো আমরা দুজন। দিশা, আমিও রাঙাবো আপনায় ভালোবাসার রঙে। এ সাঁঝের বেলায় নদীর দৃশ্য খুব মনোরম। ছোট ছোট ডিঙি নৌকা দ্বীপ জেলে নদী পাড়ি দিচ্ছে। নদীর বুকে ডিঙি নৌকাগুলোয় দ্বীপ জ্বলতে দেখে মনে হচ্ছে এখানে এসে মানুষের সব আধুনিকতা হারিয়ে গেছে। এ নদী, এ নৌকা আর এ নৌকার মাঝি যেন এখনও প্রাচীনই আছে। প্রকৃতির নিয়মেই যেন চলছে ওরা। ডিঙি নৌকাগুলো ধীরে ধীরে তীরের কাছে চলে যাচ্ছে। জোয়ার আসতে শুরু করেছে নদীতে। আজ জোয়ার এসেছে একটু দেরি করে, তবে স্রোত আজ খুব বেশি, তাই হয়তো আগেভাগেই মাঝিমাল্লারা তীরে নিয়ে যাচ্ছে নৌকাগুলোকে। ধীরে ধীরে রাতের আধার ঘনিয়ে এসেছে। স্রোতের দোলায় এ লঞ্চটি দুলছে। তানভীর এসেছে সুহৃদের কাছে। লঞ্চের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সুহৃদ তানভীরকে বলছে, চারদিকে খুব আধার নেমে এসেছে রে। আকাশও কালো মেঘে ঢেকে গেছে, হয়তো খুব বৃষ্টি হবে। এ মেঘে বৃষ্টি হয় না, এ মেঘে ঝড় হয়, তুফান আসে নদীতে। তুই আবহাওয়াবিদ নাকি? আমি মেঘনাকে চিনি। সুহৃদ বলছে, তাই নাকি? তুই তো সড়ক পথেই আসা যাওয়া করিস, মেঘনাকে কিভাবে চিনিস? মেঘনায় এসেছিস নাকি আগে? একবার মেঘনায় ঝড়ে পড়েছিলাম, তখন ক্লাস 8-এ পড়তাম। আমার সুন্দরী চাচাতো ফুফুর বৌভাত ছিল সেদিন। ফুফুর শ্বশুর বাড়িতে এসে বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফুফুকে নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। সেদিন সন্ধ্যায় ঝড় উঠেছিল মেঘনায়। তখন মনে হচ্ছিল হাত দিয়ে মেঘনা টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সেবার আল্লাহর ইশারায় জীবন ভিক্ষে নিয়ে আমরা মেঘনা থেকে ফিরেছিলাম। খুব ঝড় হয়েছিল নাকি? খুব ঝড় ছিল। জানিস, এ মেঘনায় বৌদুবির চর নামে একটা চর আছে। বলিস কি? তখনও চর ছিল না সেখানে। যৌবন উত্তাল মেঘনা ওই এলাকায় বহমান ছিল তখন। এক ভদ্রলোক বিয়ে করে সুন্দরী বউ নিয়ে ফেরার সময় বড়যাত্রীর নৌকা ডুবে যায়। সেদিন নাকি সবাই জীবিত ফিরেছিল, কিন্তু কোথাও বউকে পাওয়া যায়নি। বউ চিরতরে ডুবে গিয়েছিল মেঘনায়। সে ঘটনার কয়েক বছরের মধ্যেই মেঘনার ওই পয়েন্টে চর জেগে ওঠে। বউ ডুবে যাওয়ার ঘটনা অনুসারে ওই চরের নামকরণ হয় বৌডুবির চর। এসব বলিস না তো, মন খারাপ লাগছে। দিশার খালাতো বোন মানে তানভীরের বউ চলে এসেছিল এখানে। তানভীরের বউ তানভীরকে ধমকিয়ে বলছে, দেখছো না লঞ্চটা কিভাবে দুলছে? বউ নিয়ে যাচ্ছি আমরা। নদীর বুকে বসে এসব অলক্ষণে ঘটনা কেউ বলে? জানো না নদীতে বসে এসব স্মরণ করতে নেই। ওদের কথা শেষ হতে না হতেই ঝড় শুরু হয়ে গেছে। তুফানও এসেছে নদীতে। ঝড়ে মেঘনার স্রোত যেন আজ উন্মাদ হয়ে গেছে। সব যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সদাই ছুটোছুটি করছে বারান্দার দিকে, বুঝতে চাচ্ছে ঝড়ের অবস্থা। নদীর তীর দেখা যাচ্ছে কিনা সে চিন্তাও করছে সবাই। এখন রাত প্রায় 9টা বাজে। রাত 10টা নাগাদ ওদের ফেরার কথা সুহৃদদের শহরে। এ আঁধার রাতে কাছাকাছি কোথাও তীরের দেখা মিলছে না। ঝড়ের ঝাপটায়, স্রোতের দাপটে আর তুফানের উন্মাদনায় লঞ্চ যেন একবার দাঁড়িয়ে যাচ্ছে, পরক্ষণেই মেঘনায় আছাড় খাচ্ছে। সবাই চলে এসেছে লঞ্চের বারান্দায়। দিশা আর সুহৃদও এসেছে সবার সাথে। লঞ্চ স্টাফরা সবাইকে ভিতরে গিয়ে বসার জন্য অনুরোধ করছে, কিন্তু কেউ কথা শুনছে না। লঞ্চ স্টাফরা হুঁশিয়ার করে বলছে যে সবাই এভাবে বারান্দায় এসে দাঁড়ালে বারান্দার অংশ মানুষের ভারে ভারী হয়ে লঞ্চ মেঘনায় ডুবে যাবে। তাছাড়া লঞ্চ যেভাবে আছাড় খাচ্ছে, এমন অবস্থায় বারান্দা থেকে মানুষ ব্যালেন্স হারিয়ে মেঘনায় পড়ে যেতে পারে। কিন্তু কোনো মানুষই কথা শুনতে চাইছে না। সুহৃদ দিশাকে বলছে, চলো আমরা ভেতরে চলে যাই, এখন বারান্দায় থাকা ঠিক না। দিশা কাঁদো কাঁদো গলায় সুহৃদকে বলছে, লঞ্চের ভেতরে যেতেও ভয় লাগছে। বিয়ের শাড়ি আর গয়না পরে আমি অনেক ভারী হয়ে গেছি। লঞ্চের কিছু হলে আজ নদীতে পড়লে আমি আর বাঁচব না। আপনি বরং ভেতর থেকে আমার জন্য একটা লাইফ বয়া নিয়ে আসুন। আমি আগে থেকেই লাইফ বয়া নিয়ে রেডি হয়ে থাকি।
তুমিও আমার সাথে লঞ্চের ভেতরে চলো, তোমাকে এখানে রেখে যেতে ভয় লাগছে আমার। ঠিক বারান্দায় তানভীর ভাই আপুসহ সবাই আছে, আমি সবার সাথে থাকি, আপনি একাই যান লাইফ বয় আনতে। আছে, তুমি সাবধানে থেকো, রেলিং থেকে হাত ছেড়ো না কিন্তু। ওকে। সুহৃদ লঞ্চের রেলিং ধরে এগিয়ে লঞ্চের ভেতরে ঢুকে গেছে লাইফ বয়া আনতে। ভেতরে এসে দড়িতে বাঁধা লাইফ বয়া খুলতে শুরু করেছে সে। দিশা রেলিং ধরেই দাঁড়িয়ে আছে। ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে খুব জোরে। হঠাৎ এক দমকা হাওয়ায় দিশার মাথার নেট কাপড়ের বউ ওড়না এসে আটকে গেছে নাক ফুলে। পরক্ষণেই ঝড়ো বাতাসে ওড়না উড়ে যেতে চাইছে, কিন্তু নাক ফুলে ওড়না আটকে যাওয়ায় বাতাসে সে ওড়না উঠতে শুরু করলেই দিশার নাকে বেশ ব্যথা লাগছে। বিরক্ত হয়ে রেলিং থেকে দুহাত ছেড়ে নাকফুল থেকে ওড়না খোলার চেষ্টা করছিল দিশা। আর তখনই ঝড়ো হাওয়ায় প্রচণ্ড স্রোতের ধাক্কায় লঞ্চ যেন মেঘনার বুকে দাঁড়িয়ে এক আছাড় খেল। সে আছাড়ে মুহূর্তেই লঞ্চ থেকে দিশা ছিটকে পড়ে গেছে তরঙ্গ সংকুল উত্তাল মেঘনার অথই জলে। আজ বিয়ে করে বউসহ বাড়ি ফেরার আগেই সুহৃদের নববধূ দিশা ভেসে গেছে মেঘনার জোয়ারে। কত স্বপ্ন নিয়ে আজ বিয়ে করতে এসেছিল সুহৃদ। ঝড়, তুফান আর উন্মাদ স্রোত আজ একসাথে এসেছিল মেঘনায়। সব স্বপ্ন ভেঙে দিতেই হয়তো ওরা এক হয়ে এসেছিল। দিশা ছিল নববধূর সাজে। বারান্দা থেকে সুহৃদ তার নববধূ দিশার অনুরোধে লঞ্চের ভেতরে গিয়েছিল লাইফ বয়া খুলে আনতে। এর মধ্যেই হলো দুর্ঘটনা। মেঘনা কেড়ে নিল সুহৃদের নববধূকে। সুহৃদ তো এখনও জানে না যে নববধূ দিশা রাতের আধারে মেঘনায় হারিয়ে গেছে। তার নববধূর জন্য লাইফ বয়া নিয়ে এখন বারান্দায় যাচ্ছে সুহৃদ, কিন্তু বন্ধু তানভীর এবং চাচাতো ভাই রাহিদ লঞ্চের ভেতরে এসে সুহৃদকে ধরে বারান্দার পরিবর্তে লঞ্চের আরও ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে এভাবে লঞ্চের ভেতরের দিকে টেনে নিতে দেখে সুহৃদ ওদেরকে বলছে, তোরা হঠাৎ এরকম করছিস কেন আমার সাথে? আমি তো বারান্দায় যাচ্ছি, দিশা আমায় লাইফ বয়া নিয়ে যেতে বলেছে বারান্দায়। তানভীর, রাহিদ সহ অন্যরা কিছুই বলছে না, কারণ সবাই বোঝে যে এ রাতে ঝড়, তুফান এবং স্রোত একসাথে এসে মেঘনাকে যেভাবে উত্তাল আর উন্মাদ করে রেখেছে, সে মেঘনায় পড়ে নববধূ দিশা এখন আর জীবিত নেই। বারান্দা থেকে প্রায় সবাই এখন লঞ্চের ভেতরে চলে আসছে। এদের মধ্যে থেকেই একজন সুহৃদকে বলে উঠেছে, লাইফ বয়া নিয়ে যাওয়ার আর দরকার নেই। বর সুহৃদ এখনও বুঝতে পারেনি কি ঘটেছে। প্রায় সবাই এখন লঞ্চের ভেতরে চলে এসেছে। এ তো মানুষের ভেতরে যে দিশা নেই সেটা এই মাত্রই খেয়াল হয়েছে সুহৃদের। সুহৃদ ঝড়ো গতিতে লাইফ বয়া নিয়ে বারান্দায় যাওয়ার জন্য ছুটতে ছুটতে সবার উদ্দেশ্যে বলেছে, সব মানুষ ভেতরে চলে এসেছে, দিশাকে একা রেখে ও ভয় পাবে না। সামনে থেকে আবারও কয়েকজন এসে সুহৃদের বারান্দায় যাওয়ার দরজার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু পেছন থেকে বড়যাত্রীতে আসা ছোট্ট এক শিশু বলে উঠেছে, বউ নদীর পানিতে পড়ে গেছে। সুহৃদ পেছনে এসে উদ্ভ্রান্তের মতো চিৎকার করে সে শিশুকে জিজ্ঞেস করছে, কি বলছো? সে শিশু আবারও বলে উঠেছে, বউ পানিতে পড়ে। শিশুর বাবা এসে শিশুর মুখ চেপে ধরেছে। সুহৃদের হৃদয়ও যেন এখন ঝড় বয়ে যাচ্ছে। এ হৃদয় ঝড় মেঘনার ঝড়ের মতোই হয়তো আগ্রাসী, নয়তো সর্বগ্রাসী। সুহৃদ চিৎকার করে বলছে, আমিও যেতে চাই মেঘনায়। দিশা বলে দৌড়ে বারান্দার দিকে হয়তো ঝাঁপ দেওয়ার জন্যই যাচ্ছিল, কিন্তু তার আগেই সবাই ধরে আটকে দিয়েছে ওকে। কিন্তু ওভাবেই জ্ঞান হারিয়েছে সুহৃদ। মেঘনা কেন কেড়ে নিল তার নববধূকে? ধীরে ধীরে হয়তো ঝড় থামতে শুরু করেছে, নয়তো লঞ্চ ঝড়ের এলাকা পাড়ি দিয়ে চলে এসেছে, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি সুহৃদের। ঝড় ক্ষণিকেরই হয়, সে ক্ষণিক ঝড়েই মানুষ হয়ে যায় প্রিয়হারা, দিশেহারা, সব হারা। ওরে, কেন আজ তুই ক্ষণিকের ঝড় নিয়ে এলি মেঘনা বিবি? কেন এলোমেলো করে দিলি সব? ওরে মেঘনা বিবি, আজ কি হলো রে তোর? বিরহে কেন তোর এত নজর? লঞ্চ এসে ভিড়েছে সুহৃদের শহরে। জ্ঞান ফেরেনি এখনও সুহৃদের। লঞ্চ থেকে নামাতে হবে সুহৃদকে। কেন লঞ্চে করে বউ আনতে যাওয়ার শখ হলো সুহৃদের? হয়তো বউ হারানোর জন্যই হয়েছে এমন শখ। যাই হোক, লঞ্চ থেকে নামানোর আগে শেষবারের মতো সুহৃদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ঝড় তুফান থাকায় লঞ্চের এ শহরে ফিরে আসতেও কিছুটা দেরি হয়েছে। রাত 10টার বেশি বাজে এখন। জ্ঞান ফেরেনি বলে সুহৃদকে লঞ্চ থেকে নিজ শহরের হসপিটালে নেওয়া হয়েছে। দিশার বাড়িতে তাদের মেয়ের সম্ভাব্য মৃত্যুর খবর দেয়া হয়েছে। দিশার মা লিভার সিরোসিসে আক্রান্ত, বাবাও বয়স্ক। মেয়ের মৃত্যুর ঘটনা শুনে বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছে দিশার। সুহৃদের জ্ঞান ফেরেছে, হাতে স্যালাইন দেয়া হয়েছিল তার। সুহৃদ উঠে বসে ক্যানুলা খুলে সবাইকে জিজ্ঞেস করছে, দিশাকে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে?
সবাই চুপ করে আছে, শুধু তানভীর বলে উঠেছে, এই রাতে এত বড় মেঘনা থেকে দিশাকে কিভাবে উদ্ধার করব? কোনো ব্যবস্থাই নিসনি এখনো তোরা, আশ্চর্যের সাথে বলছে সুহৃদ। বউ হারিয়েছে আপনি। সুহৃদের বউ হারানো এবং অজ্ঞান হওয়ার ঘটনা শুনে তার মা হসপিটালে চলে এসেছিল। সুহৃদের মা সালমা বেগম ছেলেকে বলছেন, বউয়ের সাজে ছিল দিশা, পানিতে পড়ে শাড়ি গয়নার ভারে এতক্ষণে মেয়েটা ডুবে মরে গেছে। মাকে চেঁচিয়ে সুহৃদ উত্তর দিয়েছে, তুমি চুপ করো তো মা। মাকে ছড়ছ? সুহৃদ উঠে চাচাতো ভাই রাহিদকে খুঁজছে। রাহিদ কেবিনের সামনেই ছিল। সুহৃদ বের হয়েই রাহিদকে জিজ্ঞেস করছে, কি রে, নৌ পুলিশকে জানিয়েছিস? রাহিদ মাথা নিচু করে বলছে, ভাইয়া, আসলে তুমি অজ্ঞান ছিলা তো, তাই তোমার টেনশনে। ঠাস করে চড় দিয়ে রাহিদকে সুহৃদ বলছে, বেআক্কেল, তুই না নৌ পুলিশে আছিস, তোর কোনো দায়িত্বজ্ঞানী নেই? বিয়ের চিন্তা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না তোর? এর বেশি যে পারামি। সুহৃদ বের হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। রাহিদ পেছন পেছন আসছে আর বিড়বিড় করে বলছে, কি করব, সবাই বিয়ে করে ফেলছে। রাহিদ শুনে চোখ রাঙিয়ে তাকাতেই রাহিদ বলছে, না মানে, আমি এখনই আমার নৌ পুলিশ ডিপার্টমেন্টকে ঘটনা জানাচ্ছি। সুহৃদের সাথে তানভীর আর রাহিদও বের হচ্ছে হসপিটাল থেকে। হসপিটালের গেটে আসার আগেই রাহিদ ফোন দিয়ে নৌ পুলিশকে ডিপার্টমেন্টকে ঘটনা জানিয়েছে। সুহৃদের এলাকার এক বড় ভাই উচ্চ পদস্থ নেভি অফিসার। সুহৃদ সে নেভি অফিসার বড় ভাইকে ফোন দিয়ে সাহায্য চেয়েছে। এবার ফোন দিয়ে একটি স্পিডবোট ভাড়া করেছে সে। এখন বিয়ের গাড়ি নিয়েই সুহৃদ যাচ্ছে নৌঘাটের দিকে। স্পিডবোট নিয়ে পুরো মেঘনা ঘুরে ঘুরে খুঁজে বের করতে চায় সে তার স্ত্রীকে। রাহিদ আর তানভীরও গাড়িতে আছে সুহৃদের সাথে। তানভীর সুহৃদকে বলছে, দেখ দোস্ত, মেঘনায় আজ যে স্রোত ছিল আর যে ঝড় তুফান উঠেছিল, তাতে দিশা তখনই মরে গেছে। চুপ কর তো, তুই খালি অলক্ষণে কথা বলিস। তানভীর এবার বেশ দৃঢ়তার সাথে সুহৃদকে বলছে, তখন নদীতে অনেক স্রোত ছিল। এমন উত্তাল নদীর উন্মাদ স্রোত দিশাকে নদী থেকে হয়তো সাগরে নিয়ে ফেলেছে। তুই দিশার লাশটাও হয়তো খুঁজে পাবি না। সুহৃদ এবার চেঁচিয়ে তানভীরকে বলছে, আরে আহাম্মক, তুই থামবি? সাগর থেকে জোয়ার এসেছিল মেঘনায়। দেশের দক্ষিণে সাগর হওয়ায় সাগরের জেয়ার দক্ষিণ থেকে উত্তরে ধাক্কা দেয়। দিশাও তাই, স্রোতের ধাক্কায় এই উত্তরেই এসেছে। সাগরে যাবে কিভাবে দিশা? দিশা যেহেতু উত্তরে এসেছে, সেহেতু আমাদের জেলা অথবা নিকটবর্তী অন্য কোনো জেলার কাছেই আছে দিশা। যে ঝড় তুফান আর স্রোতের মধ্যে দিশা পড়েছে, তাতে 10-15 মিনিটের মধ্যেই হয়তো দিশা মারা গেছে। আমি বিশ্বাস করি না দিশা মরেনি, কারণ নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এমনও তো হতে পারে স্রোতের ধাক্কায় দিশা হয়তো 10-15 মিনিটের মধ্যেই নদীর ঝড় তুফানের এলাকা থেকে কয়েক মাইল দূরের স্বাভাবিক এলাকায় গিয়ে পড়েছে, কারণ নদীর সব অংশে একসাথে ঝড় ওঠে না। সেক্ষেত্রে এখনও দিশা বেঁচে থাকতে পারে। বিশ্বাস কর দোস্ত, আমার মনে হয় দিশা চিরতরে ডুবে গেছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলছে সুহৃদ। ড্রাইভার গাড়ি থামিয়েছে। এবার তানভীরকে গাড়ি থেকে নামতে বলছে সুহৃদ, কিন্তু তানভীর নামবে না। সুহৃদ গাড়ির দরজা খুলে থাকিয়ে তানভীরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তানভীর দুঃখিত স্বরে বলছে, দেখ, আমি বলতে চাইনি। দিশার যে মায়াবী চোখ ছিল আর যে মিষ্টি হাসি ছিল, তাতে দিশাকে খুব সুন্দর লাগত। এমন সুন্দরীরা হারালে আর ফিরে আসে না, চিরতরেই হারিয়ে যায়। এবার আর এক মুহূর্ত অপেক্ষা করেনি সুহৃদ। গাড়ি থেকে নেমে ওপাশে গিয়ে তানভীরের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে সুহৃদ। সেই সাথে 2 গালে 2 চড় দিয়ে বলছে, তুই জীবনে আর কোনোদিন আমার সামনে পড়বি না। গাড়িতে উঠে সুহৃদ ভাবছে, শুধু কি তানভীরের দোষ? আমি নিজেই তো দোষী। আমিই তো সেদিন বিকেলে উত্তাল মেঘনার জোয়ারের দিকে তাকিয়ে দিশাকে বলেছিলাম, আমায় বিয়ে করতে হলে এই উত্তাল নদীতে ঝাঁপ দিতে হবে। আমার সে কথাই হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। জানি না কেন করেছিলাম এমন দুষ্টুমি। এসব ভাবনার মাঝেই রাহিদ সুহৃদকে বলছে, ভাইয়া, তোমার শালি দিয়ার ফোন নাম্বারটা একটু দাও তো, আমি ফোন করে জিজ্ঞেস করি দিশা ভাবি সাঁতার জানে কিনা। তোর এই মুহূর্তেও বিয়া ধান্দা মাথা থেকে যাচ্ছে না? দিয়ার সাথে কথা বলতে হবে না তোর? দিশা সাঁতার জানে। নেগেটিভভাবে নিচ্ছ কেন ভাইয়া? বেআইনের কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম সাঁতারের কথা। থাক, এখন তো তোমার কাছ থেকে জেনেছি। ওরা চলে এসেছে নৌঘাটে। ভাড়া করা স্পিডবোট এখানেই রেডি আছে। ওইদিকে নৌবাহিনী থেকেও সুহৃদের সে বড় ভাই স্পিডবোটে নদীতে ফোর্স পাঠিয়েছে। নৌ পুলিশও আসছে। অভিযান শুরু হচ্ছে পৃথক পৃথকভাবে। সুহৃদও স্পিডবোট নিয়ে খোঁজ শুরু করেছে। দিশা মেঘনায় পড়ে গিয়েছে রাত 9টার দিকে, আর অভিযান শুরু হয়েছে রাত 11টার পর থেকে। পুরো মেঘনার বুক তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না দিশাকে।
রাতভর সন্ধানী চোখ মেঘনার বুকে অভিযান চালিয়ে অনুসন্ধান করে যাচ্ছে দিশাকে। নববধূ দিশার কোনো খোঁজই নেই মেঘনায়। মরে গেলেও তো লাশ পাওয়া যেত, কিন্তু লাশও তো পাওয়া যাচ্ছে না। সুহৃদ ভাবছে, তবে কি মেঘনা চিরতরে ডুবিয়ে নিল দিশাকে? তবে কি আবারও হলো বউডুবি? দিশাকে কারোবারে দেখে কি করবেন, বরং ঘোড়ায় তেল নাচান। সুহৃদ হয়তো জানে না যে এবার আর বউডুবি হয়নি। মেঘনা চিরতরে দিশাকে নিয়েও যায়নি। অজ্ঞান অর্ধমৃত দিশার এখনো জ্ঞান ফেরেনি। দিশা আছে মেঘনা তীরবর্তী জঙ্গলের ৪০ জন ডাকাতের এক আস্তানায়। কিন্তু সুহৃদ কিভাবে জানবে যে দিশা এখনো জীবিত আছে ডাকাতের আস্তানায়?